মৃত্যু তালিকা। সুবোধ সরকার। জলে ডোবা কাদার ভেতর দিয়ে অবয়বহীন প্রাণীগুলি ধীরে ধীরে মহাকাশযানটির দিকে এগিয়ে আসছে। তাদের শরীরে কোনো হাড় নেই, দেখে মনে হচ্ছে যেন তুলো ভর্তি বস্তা। তাদের অগ্রগতি কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না। প্রথম দিকে দু একটি প্রাণীর শরীর বিশেষ রশ্মির সাহায্যে ফাটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফেটে ছড়িয়ে পড়া জেলি থেকে আবার নতুন জন্ম নিয়ে তারা সংখ্যায় ক্রমশ বেড়ে যেতে লাগলো। চোখ নেই, মুখ নেই, পা নেই, হাত নেই। প্রাণীগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের লক্ষ্য ওই মহাকাশযান। অভিযানের কমান্ডার ডক্টর যোশী খুব ঠান্ডা মাথার মানুষ। তাঁর উপর দায়িত্ব অনেক। অনেক মানুষের জীবন নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের উপর। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। পৃথিবী থেকে এসে একমাত্র তাঁরাই পেরেছেন এই গ্রহে মহাকাশ স্টেশন তৈরি করতে। কিন্তু এখন তিনি স্পষ্ট বুঝতে পারছেন ধ্বংস মাত্র কয়েক হাত দূরে অপেক্ষা করছে। গত দুদিনের ভেতরেই ওই ভয়াবহ প্রাণীগুলো তাঁদের দুটি মহাকাশযান একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছে। তাদের শরীর থেকে নির্গত একরকম তীব্র অ্যাসিড ধীরে ধীরে মহাকাশযান দুটিকে গলিয়ে কাদার ভেতর মিশিয়ে দিয়েছে। ডক্টর যোশী তাঁর লম্বা দাড়িতে একবার হাত বোলালেন, তারপর মনে মনে বললেন, দেখা যাক। মিস্টার রঙ্গনাথন, যিনি মহাকাশ স্টেশনের প্রধান টেকনোলজি অফিসার, এখনও আশা ছেড়ে দেননি। ডক্টর যোশীর দিকে এগিয়ে এসে বললেন, একটা ব্যবস্থা করা গেছে। চোখে দেখা যাচ্ছে না, কিন্তু বিশেষভাবে প্রস্তুত একরকম রশ্মি দিয়ে একটা দেওয়াল তুলে দেওয়া গেছে সামনের দিকটায়, কিন্তু তা দিয়ে তাদের বেশিক্ষণ আটকে রাখা যাবে না। বুঝলে রঙ্গনাথন, আমাদের এই স্টেশন ছেড়ে যেতে হবে। খুব দ্রুত এই সিদ্ধান্তে এলেন ডক্টর যোশী। যতদূর তাঁর চোখ যায় দেখতে পেলেন বিশাল জলাভূমিটা একটা থকথকে জন্তুর মতো এগিয়ে আসছে। প্রাণীগুলোকে আলাদাভাবে চেনা যাচ্ছে না আর। মিস্টার রঙ্গনাথন বললেন, ছেড়ে যাব ঠিকই, কিন্তু আপনি কি প্রাথমিক সমস্যাটা জানেন স্যার? হ্যাঁ জানি, ডক্টর যোশী বললেন। তারপর সিগারেটে একটা দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছেড়ে খুব বিষণ্ণ কণ্ঠে যোগ করলেন, আমাদের দলের 20 জনকে এখানে থেকে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে মৃত্যুর জন্য। মহাকাশযানটি সবাইকে নিয়ে যেতে পারবে না। কারা কারা যেতে পারবে তার তালিকা কি প্রস্তুত? প্রশ্নটা এলো ডক্টর যোশীর পেছন থেকে। তিনি ঘুরে দেখলেন পাইলট রাও। রাও পাইলট হিসাবে অনন্য। তাঁর উপর অনেক কিছু নির্ভর করছে। আমার নাম যেন একেবারে শীর্ষে থাকে, হাসতে হাসতেই কথাগুলো বললেন পাইলট রাও। কিন্তু বোঝা যায় সেই হাসির ভিতর লুকিয়ে রয়েছে দুটো জিনিস, তা হলো অহংকার আর নিষ্ঠুরতা। দুঃখিত পাইলট রাও, আমরা কেউই অপরিহার্য নই। ডক্টর যোশী খুব স্পষ্ট করে উচ্চারণ করলেন কথাগুলো। কিন্তু ভুলে যাবেন না কমান্ডার, এখান থেকে মহাকাশযানটিকে নিরাপদে নিয়ে যেতে আমি সবচেয়ে সক্ষম ব্যক্তি। পাইলট রাওয়ের চোখ চিকচিক করে উঠল। তিনি যখন ক্রমশই উত্তেজিত হয়ে উঠছেন, তখন তাঁর পাশে এসে দাঁড়ালেন তারই সহযোগী পাইলট অবন মুখার্জি। খুবই কম বয়স তাঁর, কিন্তু দক্ষতা তাঁরও আছে। তিনি রাওয়ের দুটো হাত নিজের হাতের ভেতর নিয়ে বললেন, এটা কি হচ্ছে পাইলট রাও? আপনি কি বুঝতে পারছেন না? জীবন ও মৃত্যুর ব্যাপারে আমরা এখানে সবাই সমান। আপনি শান্ত হন। ঠিক আছে, সবাইকে ডাকা হোক। কি মনে হচ্ছে কতজন যেতে পারবে? পাইলট রাও কথাগুলো বলে
খুব বিশ্রীভাবে ডান ভুরুটাকে বাঁকালেন। সেদিকে তাকিয়ে ডক্টর যোশী বললেন, সেরকম কিছুই ঠিক করা হয়নি, সিদ্ধান্ত যা নেবার নেব আমরাই, কিন্তু কারা কারা যেতে পারবে তার তালিকা তৈরি করে দেবে আমাদের কম্পিউটার। ডক্টর যোশী কম্পিউটারের সামনে এসে বসলেন। একটি মহাকাশযান 140 জনকে বহন করতে সক্ষম, সুতরাং 140টি নামের তালিকার জন্য অপেক্ষা করতে লাগলেন ডক্টর যোশী। ডক্টর যোশী পেছন ফিরে তাকিয়ে বললেন, আপনারা সমস্ত সেকশনে খবরটা পাঠিয়ে দিতে পারেন। সেন্ট্রাল কন্ট্রোল এরিয়াতে প্রত্যেকে অপেক্ষা করতে লাগলেন কম্পিউটার কার কার নাম বাদ দেয় সেটা দেখার জন্য। প্রত্যেকের ভাগ্য ঠিক করে দিচ্ছে এই কম্পিউটার। প্রিন্টার থেকে বেরিয়ে আসতে লাগলো নাম। আমার ব্যাগ গুছিয়ে নি, আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন পাইলট রাও। যেতে উদ্যত হলেন তিনি। হঠাৎ তাকে থামালেন ডক্টর যোশী। না পাইলট রাও, এই মহাকাশযানটিকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য কম্পিউটার নাম করেছে আপনার সহযোগী পাইলট অবন মুখার্জির। ভাগ্যবানদের তালিকায় আপনার নাম নেই। ডক্টর যোশী পাইলট রাওয়ের মুখের দিকে তাকালেন, একটু থামলেন, তারপর বললেন, ভাগ্যবান 140 জনের তালিকায় আমারও নাম নেই। আমার নাম নেই? যাকে আপনারাই বলেন দ্য বেস্ট ফ্লায়ার, আর কতগুলো যন্ত্রাংশ দিয়ে তৈরি ওই কম্পিউটার মৃত্যু পরোয়ানা দেবার কে? দেখ, আমি মানছি না। কথাগুলো পাইলটরাও বলার সময় দেখা গেল তার ঠোঁটের ডান দিকের কোণটা কাঁপছে। আমি কম্পিউটারের সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিয়েছি, বললেন ডক্টর যোশী। আপনি চিরকাল আমাদের শুনিয়ে এসেছেন আপনি কত বড় মাপের জিনিয়াস, সেটা এখন প্রমাণের সময় এসেছে পাইলট রাও। কথা শেষ করে ডক্টর যোশী তার পকেট থেকে নিজের রুমাল বের করে রাওকে দিলেন। পাইলট রাও ঘামতে শুরু করেছেন। আমার খুবই খারাপ লাগছে পাইলট রাও, আমি খুবই বিষণ্ণ বোধ করছি। পাইলট রাওয়ের পিঠে হাত রেখে অবন মুখার্জি দুঃখ প্রকাশ করলেন। এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে পাইলট রাও ধমক দিয়ে উঠলেন, তুমি একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট, আমার পিঠে হাত রাখার যোগ্যতা এখনো তোমার আসেনি। এভাবে আর আমাদের সময় নষ্ট করা যাবে না, জানালেন মিস্টার রঙ্গনাথন। তিনি এও জানালেন আরও এগিয়ে এসেছে সবুজ কাদার জলাভূমি। কমান্ডার ডক্টর যোশী ক্যাম্পের ভিতরে এলেন। পরিষ্কার গলায় কোনো আবেগ না রেখে তিনি মাইক্রোফোনের ছোট্ট মুখটিতে ঘোষণা করলেন হতভাগ্যদের নাম। ডক্টর যোশীর কণ্ঠ সমস্ত ঘরে ঘরে পৌঁছে গেল। মৃত্যু তালিকা পাঠ করার সময় যে নামটি তিনি প্রথমে পড়লেন সেটি তার নিজের। তিনি প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থনা করে জানালেন, যারা মৃত্যু তালিকায় আছেন তারা সেন্ট্রাল কমান্ডে রিপোর্ট করুন অনুগ্রহ করে, আর অন্যরা চলে যান মহাকাশযানের কাছে। বাঁ হাতে চেটো দিয়ে কপালের ঘাম মুছে ডক্টর যোশী আবার বললেন, আমরা যারা এখানে থেকে গেলাম আপনাদের শুভ কামনা করি। আপনারাও আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আশা করি। মুহূর্তের মধ্যে ছোটাছুটি লেগে গেল। দেখা গেল খুব দ্রুত ওর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। কিন্তু মৃত্যু তালিকার 20 জনের অনেকেই বুঝতে পারলেন যারা ভাগ্যবান তারা অনেকেই তাদের দিকে তাকাতে পারছেন না। ভাগ্যবান ও ভাগ্যহীন এরকম দুটো দলে ভাগ হয়ে গেলেন তাঁরা, যা কিছুক্ষণ আগেও ছিল না। করিডোর দিয়ে যাবার মুখে পাইলট রাও অবন মুখার্জির সামনে এসে দাঁড়ালেন। তোমাকে কি আমি চিরকাল আমার ছোট ভাইয়ের মতো দেখে আসিনি অবন? আমি যা জানি তোমাকে কি সব শেখাইনি? অবন, যেমন করেই হোক আমি বাঁচতে চাই। অবন মুখার্জি খুব ভয় পেয়ে গেলেন।
তার পাইলটের এরকম ভেঙে পড়া তিনি কখনো দেখেননি। তিনি বুঝতে পারলেন না কি উত্তর দেবেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন ডক্টর যোশী। আমি শুনতে পেয়েছি পাইলট রাও, আমি আশা করব এক মুহূর্ত নষ্ট না করে আপনি 5 নম্বর লেসার ডিফেন্সের কাছে চলে যাবেন। কমান্ডার, আপনি জানেন পৃথিবীতে আমার প্রচুর সম্পদ। আমি ফিরে গিয়ে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব? অনুগ্রহ করে। পাইলট রাও, আপনি আমার কথা অমান্য করতে শুরু করেছেন। আপনাকে কুকুরের মতো গুলি করতে পারি, সে কথা ভুলে যাবেন না। ওদিকে মিস্টার রঙ্গনাথন, যার নামও মৃত্যু তালিকায় রয়েছে, সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে সব রকমের ঝুঁকি নিয়ে নিজের কাজ করে চলেছেন। অদ্ভুত রকমের পোশাক পরে রঙ্গনাথন তার সহকর্মীদের নিয়ে ছোটাছুটি করছেন। তার মাথায় শুধু একটাই চিন্তা, কি করে সময় বাঁচানো যায়। তিনি লেসার দেওয়ালের কাছ দিয়ে যেতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন কিছুটা কাদা লেগে তার জুতোর মাথা গলে যাচ্ছে। বুঝতে পেরে দ্রুত সরে এলেন। সরে এসেই বুঝতে পারলেন মৃত্যু খুব কাছে এসে গেছে। আরও তাড়াতাড়ি তাঁদের কাজ করতে হবে। ওদিকে পাইলটরাও মানসিক ভারসাম্য হারাতে বসেছেন। যে করেই হোক তাকে বাঁচতে হবে। 5 নম্বর লেসার ডিফেন্সে না গিয়ে তিনি ধীরে ধীরে মহাকাশযান 3-এর কাছে চলে এলেন। যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত। এক ফাঁকে পাইলট ঢুকে পড়লেন যানটির ভেতরে। ফ্লাইট ডেকে ঢুকতে গিয়ে দেখতে পেলেন একজন দাঁড়িয়ে রয়েছে। তিনি পা টিপে টিপে তার পিছনে গিয়ে বাঁ হাত দিয়ে মুখ চেপে ধরে ডান হাত দিয়ে তার ঘাড়ে একটা আঘাত করলেন। একটি আঘাতেই লুটিয়ে পড়ল তার অজ্ঞান শরীর। তাকে পা দিয়ে সরিয়ে পাইলটরাও দরজা বন্ধ করে দিলেন। তারপর বসে পড়লেন পাইলটের সিটে। যোগাযোগ রক্ষাকারী একটা সুইচে আঙুল দিয়ে তিনি কথা বললেন। তার কণ্ঠ সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ল। শুভ সন্ধ্যা ডক্টর যোশী, আপনি নিশ্চয়ই আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। শুনুন, আমি যদি না যেতে পারি এখান থেকে জীবন নিয়ে কেউই ফিরতে পারবে না। আমি শুনতে পাচ্ছি পাইলটরাও, আপনি নিজেকে সংযত করুন। এটা হয় না, হতে পারে না, ডক্টর যোশী জানালেন। ডক্টর যোশী, যদি আমি মারা যাই আমরা সকলে মারা যাব। গার্গল করলে যেমন গলা হয় তেমনই একটা গলা ভেসে এলো মাইকে। ডক্টর যোশী বুঝতে পারছেন না কি করবেন। এদিকে খবর আসছে লেসার দেওয়ালের একটা অংশ কাজ করছে না, তারা ঢুকে পড়ছে। অন্যদিকে আরেকটি অংশে দেখা দিচ্ছে ত্রুটি। এদিকে ডেপুটি কমান্ডার জানতে চাইছেন মহাকাশযানটিকে আর মিনিটের মধ্যে ছাড়তে হবে। ডক্টর যোশী হেঁটে চলে এলেন স্পেশাল ইঞ্জিনিয়ারের কাছে। তাঁরও নাম রয়েছে মৃত্যু তালিকায়। কোনোভাবে কি আমরা ফ্লাইট ডেকটিকে মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারি না মিস্টার বাজপেয়ী? মানে বুঝতেই পারছেন আমি কি জন্য বলছি। সেটা যে পারা যায় না তা নয়, কিন্তু দেখতে হবে যাতে ফ্লাইট কন্ট্রোলের কোনো রকম ক্ষতি না হয়। মাফ করবেন স্যার, অবন মুখার্জির গলা। আমি খুব ভালো করে চিনি পাইলটরাওকে। আমি একবার তাঁর সঙ্গে কথা বলতে চাই। তুমি আমার ছেলের মতো, দেখো কিছু করা যায় কিনা। কিন্তু আপনিও চেষ্টা করে যান, যে করেই হোক ওকে ওখান থেকে নামিয়ে আনতেই হবে। বাক্যটির প্রথম অংশ অবনকে অসহায়ভাবে বলে বাকি অংশটি ইঞ্জিনিয়ারকে জানালেন ডক্টর যোশী। ডক্টর যোশী এলেন কর্মরত রঙ্গনাথনের কাছে। তিনি একটা বাক্স খুলে যন্ত্রপাতি পরীক্ষা করছেন। ডক্টর যোশী খুব কাতর স্বরে বললেন, জানি মিস্টার রঙ্গনাথন, আপনার উপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছে। তবু কি লেসার দেওয়ালকে আমরা আরেকটু শক্তিশালী করে তুলতে পারি না? আমি নিজেও ওই কাজে যোগ দিতে চাই। আমি পোশাক পরে আসছি। না ডক্টর যোশী, এ কাজ আমাদের।
আপনি একজন প্রকৃত বিজ্ঞানী, আপনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। তাছাড়া আপনার বয়স হয়েছে, এই কাজটা আমাদেরই করতে দিন। কথাগুলো শুনে এই মৃত্যুর সামনে দাঁড়িয়েও ডক্টর যোশীর বুক ভরে গেল। এদিকে পাইলট রাওয়ের চোখের পাতা পড়ছে না, তাঁর চোখ ক্রমশই লাল হয়ে উঠছে। তিনি পাইলটের সিটে বসে এক দৃষ্টে তাকিয়ে আছেন ভিডিও স্ক্রিনের দিকে। দেখতে পাচ্ছেন কাদার ভেতর দিয়ে উঠে আসছে প্রাণীগুলো। দেখতে পাচ্ছেন রঙ্গনাথন ৫-৬ জনকে নিয়ে কাজ করে যাচ্ছেন। হঠাৎ পাগলের মতো অট্টহাস্য করে উঠলেন পাইলট রাও। তারপর বলে উঠলেন, আমি সবাইকে বুঝিয়ে দেব আমি কি। প্রত্যেকে বুঝতে পারবে আমি কত বড় একজন পাইলট। কে বলেছে আমি অপরিহার্য নই? পাইলট রাও, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক দূর থেকে যেন ভেসে আসছে কথাগুলো, এরকম মনে হলো রাওয়ের। আসলে দরজার তলার থেকে ভেসে আসছে কথাগুলো। চেতনায় ফিরে এসে পাইলট রাও লাফিয়ে উঠলেন। ও তুমি? তোমাকে আমি চিনি না। আমার জন্য দুঃখ প্রকাশ করতে চেয়েছিলে? কি উদ্ধত্ত! কাঁচের ভেতর দিয়ে অবন মুখার্জি দেখলেন যে রাওয়ের হাতে পিস্তল। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি পাইলট রাও, কিন্তু আমাকে ভেতরে আসতে দিন। কয়েকটা কথা তো বলা যেতে পারে, আমি আপনার ছাত্রের মতো। তোমার স্থান নরকে, এখানে নয়। যাও, ডক্টর যোশীকে বলে দাও তুমি থেকে যাচ্ছ এখানে, আর আমি চললাম একে উড়িয়ে নিয়ে। এদিকে ইঞ্জিনিয়ার বাজপেয়ী মহাকাশ যানটির নিচে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। তিনি ভাবতেও পারেননি এত তাড়াতাড়ি তার পক্ষে এ কাজ সম্ভব হয়ে উঠবে। জটিল সব সুইচবোর্ড এবং তার প্যানেলের উপর সাজানো রয়েছে। তিনি যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে দুটো কেবল একসঙ্গে জোড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কোনো রকমে ফ্লাইট ডেকে অবন মুখার্জি প্রবেশ করতে পারলে ঘটনা অন্য খাতে প্রবাহিত হবে। মিস্টার রঙ্গনাথনও তার সহযোগীদের নিয়ে পরিশ্রম করে চলেছেন, কিন্তু সবুজ জেলির স্তূপ এগিয়ে আসছে ক্রমশ। খুলে গেছে! চিৎকার করে উঠলেন বাজপেয়ী। ডক্টর যোশী আনন্দিত মুখে ছুটে এলেন বাজপেয়ীর দিকে। উপরে ফ্লাইট ডেকের দরজা খুলে অবন মুখার্জি প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যে ভূতগ্রস্তের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পাইলট রাও। তার চোখ লাল, মনে হচ্ছে যেন এক্ষুনি ফেটে বেরিয়ে আসবে চোখের মণি। অবন মুখার্জির বয়স কম, তার হাত কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। কি করে এই উদ্ভ্রান্ত মানুষটার উপর তিনি গুলি চালাবেন বুঝতে পারলেন না, কিন্তু এই দোলাচল অবস্থায় তার জীবনের শেষ ভুল। উদ্ভ্রান্ত পাইলট রাওয়ের পিস্তল থেকে এক টুকরো রশ্মি ছিটকে এলো তরুণ অবনের নাকে। অবনের মৃত শরীর লুটিয়ে পড়ল সুইচবোর্ডের উপর। পাগল হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ বোধহয় একবার ফের চেতনা ফিরে পায়। অনেকটা সেরকম ঘটল পাইলট রাওয়ের ক্ষেত্রে। একদিকে মৃত অবনের শরীর, আর অন্য দিক থেকে ছুটে আসা 10-12 জন, তাদের প্রত্যেকের হাতে মৃত্যুবর্ষী পিস্তল। দিশেহারা পাইলটরাও বুঝতে পারলেন তাঁর আর এই জীবনে পৃথিবীতে ফিরে যাওয়া হলো না। দ্রুত তাঁর হাতের পিস্তল নিজের নাকের কাছে স্থাপন করলেন এবং ট্রিগার টানলেন। ডক্টর যোশী একটা সিগারেট বের করে ধরালেন। কাছেই দাঁড়িয়ে আছেন রঙ্গনাথন। মহাকাশযান 3 উড়ে গেছে এই গ্রহ ছেড়ে। একবার ঘড়ি দেখলেন ডক্টর যোশী, 5 মিনিট হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করে কোনো রকমে অবনের শরীরটা নামিয়ে আনা গেছে। রাওয়ের মৃত শরীর ফ্লাইট ডেকেই থেকে গেছে। এক মুখ ধোঁয়া ছেড়ে ডক্টর যোশী বললেন, মিস্টার রঙ্গনাথন, আমাদের মধ্যে থেকে আরেকজন কিন্তু যেতে পারত।
যদি পাইলট রাওয়ের শরীর নামিয়ে আনা যেত। রঙ্গনাথন হঠাৎ মৃদু হেসে ডক্টর যোশীকে বললেন, একবার কম্পিউটারকে জিজ্ঞাসা করে দেখবেন নাকি? কেন বলুন তো? না, এমনি বলছিলাম, জাস্ট ফর ফান। আমাদের ভেতর থেকে যে যেতে পারত, সেই ভাগ্যবানটির নাম জানতে ইচ্ছে করছে। ব্যাপারটা বুঝতে পেরে ডক্টর যোশী হেসে ফেললেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, অবশ্যই দেখা যেতে পারে, চলুন। ওদিকে রঙ্গনাথনের নির্দেশে পুরোদমে কাজ চলেছে। যে করেই হোক প্রতিরোধ আরও শক্ত করে তুলতে হবে, এটাই এদের বেঁচে থাকার একমাত্র উপায়। আর কিছুক্ষণ পরেই হয়তো এদের ঘাড়ের উপর এসে পড়বে মৃত্যুর নিঃশ্বাস। ডক্টর যোশী কম্পিউটার প্যানেলের সামনে এসে বসলেন। কিবোর্ডে হাত রাখার সঙ্গে সঙ্গে যে নামটি স্ক্রিনে উঠে এলো তা হল পাইলট রাও। সমাপ্ত।